তাদের সবাইকে বাদ দিতে হবে। যে বিএড চুজ করেছে তাদের সবাইকে পুরো বাদ দিতে হবে, এটা আমাদের দাবি ছিল। এই নিয়ে আমরা পর্ষদে বারবার দাবি জানিয়েছি, এবং তখন যারা বিএড দিয়ে পাশ করেছিল 22 স্টেট, তারা ভেবেছিল হয়তো পর্ষদ যদি আমাদের দাবিটা শোনে তাহলে তো তাদের নিয়োগে অংশগ্রহণই করতে দেবে না, পোর্টালে আটকে দেবে। কারণ আমার দাবি ছিল, আমি যেটা দাবি করেছিলাম যে পোর্টালে এই যে যারা হচ্ছে গিয়ে বিএড দিয়ে বসেছে তাদের রোল নাম্বারগুলো ইনভ্যালিড করে দেওয়া হোক পোর্টালে, তাহলে তারা আবেদনই করতে পারবে না। এই দাবিটা আমি রেখেছিলাম যে আপনারা বিএড দিয়ে যারা বসেছে তাদের তো আপনাদের আলাদা করা আছে, সেজন্যই আমরা জানতে পারছি যে 92,000-এর মতো আছে এরকম ক্যান্ডিডেট, তাদের আলাদা পুরো তৈরি করা আছে লিস্ট। তো সেই রোলগুলো যদি পোর্টালে ইনভ্যালিড করে দিত তাহলে কিন্তু এরা অ্যাপ্লাই করতে পারতো না, সেটা আমরা দাবি রেখেছিলাম। এবং এইটা শুনে যারা এই বিএড দিয়ে পাশ করেছিল তারা অনেকে ভয় পাচ্ছিল যে তাদের যদি বাদ দিয়ে দেয়, তাই তারা কিন্তু তখনই 2024 সালে কিন্তু তারা কোর্টের দ্বারস্থ হয়েছিল। এবং তাদের আগে আমরাও একটা মামলা করেছিলাম যে এদেরকে যাতে বাদ দেওয়া হয়। আমরা জাস্ট মামলাটা করে রেখেছিলাম যে সময় মতো করব, আমরা কাউকে কোথাও জানাইনি। এমনকি আমাদের সমস্ত যে গ্রুপগুলো রয়েছে ভেরিফাই গ্রুপ থেকে, তারাও জানতো না তখন যে আমরা এই মামলাটা করেছি। আমরা ভেবেছিলাম মামলাটা করব এবং সঠিক সময়ে শুনানি করে ওটা রায় নিয়ে বেরিয়ে চলে আসবে, এরকম না হলে সমস্যা হয়ে যায়, অন্যরা সেই মামলায় ঢুকে যায়, পার্টি হয়ে যায় এবং মামলাটা জটিলতা তৈরি হয়ে যায় এবং সময়ও লাগে, তাদের আবার বক্তব্য জানাতে হয়, আমাদের বক্তব্য জানাতে হয়, এসবে সময় লেগে যায়। তাই আমরা একটা জাস্ট মামলা করে রেখেছিলাম যে এদের সবাইকে বাদ দিতে হবে, যারা এরকম বিএড দিয়ে বসেছে বা যাদের অন্যান্য ট্রেনিংগুলো ছিল, যে এনআইএসের মধ্যে যারা অবৈধ, তারপরে যারা ফিজিক্যাল এডুকেশনের বিভিন্ন ট্রেনিংগুলো রয়েছে, এই সবগুলো ডিগ্রি বা বিএড স্পেশাল এডুকেশন যেটা, ঠিক আছে, এই সবগুলো ডিগ্রি দিয়ে যারা 22 স্টেটে বসেছে তাদের সবাইকে বাদ দিতে হবে। এই বেসিসে আমরা একটা মামলা করেছিলাম সেই 2024 সালের শুরুতে, এবং মামলাটা আমরা কাউকে বলিনি যাতে এই মামলা জটিলতা না তৈরি হয়। কিন্তু তারপরে আমাদের সাথে যে একটু মতভেদ রয়েছে, যে অন্য গ্রুপ, তারা তখন একটা মামলা করে এবং মামলা করে তারা ওই লাইভ করে ওই বিষয়টা বলে দেয় যে আমরা এই বিষয়ে মামলা করছি, ঠিক আছে। তো তখন আমাদের বাধ্য হয়ে ওই মামলার সাথে ট্যাগ করে শুনানি করাতে হয়। ওরা যখন মামলাটাকে মুভ করে দেয় তখন সেই মামলা রাজাশেখর মান্থার বেসে মামলা হয়। সেই মামলায় আপনারা জানেন যে শিল্পী সেনের একটা মামলা রয়েছে, তো ওদের মামলায় আর আমাদের মামলায় একদিনে শুনানির জন্য যায়, এবং শুনানির জন্য যাওয়ার পরে বক্তব্য শোনা হয়। শুনে ওদের মামলায় শুধু বিএড বিষয়টা ছিল, ঠিক আছে, আর কোনো ডিগ্রিগুলো ছিল না, যে বিএড স্পেশাল বা এনআইএস থেকে শুরু করে ওগুলো কিছু ছিল না। তো রাজাশেখর মান্তা বিচারপতি মহাশয় সব কিছু শুনে বিএডের কথাটাও মানে ব্যাখ্যাটা লেখেন, আর এনআইএসের বিষয়টাও ঢুকিয়ে দেন মামলায়, কারণ ওই সময় এনআইএসটাও একটা জাজমেন্ট হয়েছিল, উনি জানতেন। তো শিল্পী সেনের মামলায় ওইভাবে বিএড আর এনআইএসটা ঢুকিয়ে দেওয়া হয়। আর আমাদের মামলাটা যখন শুনানির আসে, ওদের পরেরটাই আমাদের ছিল, তো তখন আমাদেরটাই বলা হয় যেহেতু ওটাই তো অর্ডার হয়ে গেল যে বিএড আর এনআইএসটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, তাহলে এই মামলাটা আমরা পরের দিন শুনবো অন্যান্য ডিগ্রিগুলো নিয়ে, ঠিক আছে। সেই মতো আমাদের মামলাটা পরের দিন শুনানি হয়, সেখানে আর বিএড আর এনআইএসটা ঢুকানো হয়নি, যেহেতু মামলা দুটো ট্যাগ ছিল। তো আমাদের মামলাটাই শুধু ওই ফিজিক্যাল এডুকেশনের ওটা হয়ে একটা রায় হয়ে গিয়েছিল, পুরোপুরি রায় হয়ে গেছিল যে যারা এই এডুকেশনের ডিগ্রি দিয়ে বসেছিল ফিজিক্যাল এডুকেশন, তাদের পুরোপুরি বাদ, ওই সার্টিফিকেট বাদ দিতে হবে। কিন্তু শিল্পী সেনের মামলায় ওটা হয়নি, ওটা হচ্ছে কি একটা কারেকশন করিয়ে নিলে ভালো হতো, সেই দাবিটা আমরা করেছিলাম, ওরা কারেকশনটা করেনি। এই হচ্ছে কি অবস্থা। তারপরে ওই মামলা শুনানি হয় নাই। এবার যেটা সমস্যা হয়েছিল, আমরা কেন মামলাগুলো বাইরে বলিনি, বাইরে প্রকাশ করতে মানা করেছিলাম যে এটা চুপি চুপি হোক, যাতে জটিলতা না তৈরি হয়। এই যে শিল্পী সেনের মামলাটা, সেই মামলায় তারপরে যখন ওরা লাইভ করে যখন বলে দিল, তখন ওদের মামলায় কিন্তু বিএডরা ঢুকে গেল, তারপরে যাদের ডবল ডিগ্রি আছে তারাও ঢুকে গেল। তাদের দাবি নিয়ে কি বললো, তারা বললো যে আমাদের বিএডের সার্টিফিকেটটা লাইফ টাইম ভ্যালিড রাখতে হবে এবং আমরা জবে খুশি ট্রেনিং করব, আমরা ঢুকবো।
ঠিক আছে, এই দাবিতে তারা কিন্তু ওই শিল্পী সেনের মামলায় ঢুকে গেছে পরের শুনানিতেই। তারপরে আরও একটা দল ঢুকেছে যারা বলছে যে আমাদের এই টেটের আগেই 2টো ডিগ্রি ছিল, আমি একটা ডিগ্রি দিয়েছিলাম, তো আমাকে কনসিডার করা হোক। এরকম 2টো ব্যাচ আলাদা আলাদা তারা কিন্তু ওই শিল্পী সেনের মামলায় ঢুকে গেছিল। ঠিক আছে, সেজন্য তারপর থেকে কিন্তু শিল্পী সেনের মামলা আর শুনানি হয়নি, ওই অবস্থায় পড়ে রয়েছে, মানে জটিল হয়ে গেছে বিষয়টা। এর জন্য আর ওই মামলা মুভ করা যায়নি, পাশাপাশি আমাদেরটাও আর মুভ করা যায়নি স্বাভাবিকভাবেই। এর জন্য আমরা বলেছিলাম যে ওটা না জানিয়ে মানে এমনি করা হোক, বেশি প্রচার না করে। তারপর থেকে শিল্পী সেনের মামলা ওই 2024 সাল থেকে এখনো পর্যন্ত আর শুনানি হয়নি, আমাদেরটাও হয়নি। তারপরে আমরা আবার কিছু পদক্ষেপ করেছিলাম যে বিএড দিয়ে যারা এরকম পাশ করেছিল তারা নিজেরাই কোর্টে গেছিল 2024 সালে। ঠিক আছে, তারা নিজেরাই কোর্টে গিয়ে বলেছিল যে আমাদের এরকম ভ্যালিড রাখা হোক, মানে আলাদা মামলা করে। ঠিক আছে, এরকম আলাদা মামলা 2024 সালে আমার এই মুহূর্তে যেটা মনে আছে 2টো মামলা হয়েছিল 24 সালে, আর 2025 সালের শুরুতে আরও 2টো মামলা হয়েছিল। তখন তাদের যে দাবি ছিল যে আমাদের বিএডের সার্টিফিকেটটা ভ্যালিড রাখা হোক, আমরা ট্রেনিং করে নেব, এইসব বিষয়গুলো। সেই মামলায় যে প্রথম মামলাটা হয়েছিল, যেই মামলাটা লিড করছিল বাকি মামলাগুলোকে, তো বাকি মামলাগুলো যখন পরে শুনানি হলো অর্ডার হয়েছিল যে প্রথম যে মামলাটা হয়েছিল সেই মামলাটা আগে নিষ্পত্তি হোক, তারপরে আমি এই মামলাগুলো শুনবো। ঠিক আছে, তখন বিশ্বজিৎ বসুর বেঞ্চে ছিল মামলাগুলো। তো সেই মামলায় কিন্তু আমরা পার্টি হয়েছিলাম, সেই 2024 সালের মামলায়। 24 সালে যে মামলাটা বিএড দিয়ে পাশ করেছে টেট, তাদের যে মামলাটা মেন মামলা প্রধান, সেই মামলায় কিন্তু আমরা পার্টি হয়েছিলাম যে না, আমরা আমাদের বক্তব্য রাখবো যে এরকমভাবে চেঞ্জ করা যাবে না, যারা বিএড দিয়ে বসেছে তাদের বাদ দিতে হবে, আমরা আমাদের মতো দাবি রাখবো আর কি। সেজন্য আমরা কিন্তু সেই মামলায় ঢুকে বসে আছি, এবং এটা আমি আজ পর্যন্ত কোথাও বলিনি, এই আজকে প্রথম বললাম। কারণ এগুলো আইনি বিষয়গুলো তো ঢাকঢোল পিটিয়ে করার দরকার নেই, আমার জটিলতা তৈরি হবে। আজকের বলছি কারণ এটা এমনি এখন সামনে চলে এসছে এবং অনেকেই জানে এবং কিছুজন বিতর্ক করছে, তাই ক্লারিফিকেশন দিতে আজকে এলাম। তাহলে 2024 সালে যারা বিএড দিয়ে 22 স্টেট পাস করেছিল, তারা তাদের সার্টিফিকেটটা বাঁচানোর জন্য যখন কোর্টে গেছিল, সেই মামলায়, সেই প্রধান মামলাটাই কিন্তু আমরা ঢুকে আছি অনেক দিন আগে। ঠিক আছে, সেটা আমরা বাইরে কিছু বলিনি, এবং তার জন্য তারাও কিন্তু ওই মামলা আর মুভ করতে পারেনি, মুভও করেনি, আর রায়ও এখনো পর্যন্ত পায়নি। ঠিক আছে, তারাও ওরকমভাবে দমে গেছিল। এইবার এই নিয়োগের বিজ্ঞপ্তি আসার পরে আবার একই গ্রাউন্ডে ওদের 3টে মামলা হয়েছে। ঠিক আছে, 3টে মামলা হয়েছে। এবার সেই মামলায় আবার ঢোকা না ঢোকা একই ব্যাপার, কারণ একই মামলায়, একই বিষয়ের মামলায় আমি বারবার কেন ঢুকবো? ধরুন প্রশ্নভুল মামলা, ঠিক আছে, প্রশ্নভুল মামলা কতগুলো হয়েছে আপনারা জানেন, প্রায় 300-400। এবার প্রশ্নভুল মামলা 300-400টা যেটা যেই দিন শুনানি হবে, আমি কি প্রত্যেক মামলায় ঢুকবো ক্যান ফাইল করে করে, প্রত্যেকবার টাকা নষ্ট করব? এটা তো হয় না। যতজন একই বিষয়ে মামলা করবে, আমি কি সব মামলায় ঢুকতে থাকবো নাকি টাকা খরচা করে করে? দরকার নেই তো আমার। যেই মামলাটা একটু আলাদা স্বাদের হবে, আলাদা গ্রাউন্ডের হবে, তাতে ঢুকবো। একই বিষয়ের মামলা, তাতে আমরা বারবার কেন ঢুকে টাকা নষ্ট করব? আর আমাদের তো আলাদা মামলা রয়েছে, ফ্রেশ মামলা, সেই মামলা আমরা এখন মুভ করবো আস্তে আস্তে। শুনানিগুলো চালু হোক, এখন বিচারপতি শুনছেন না, কিছু করার নেই, মেনশন করা হচ্ছে তাও। তো সেই মামলা এখন আমরা মুভ করবো, নিয়োগ বিজ্ঞপ্তি যেহেতু এসে গেছে। সেই মামলাতে আমাদের আলাদা ফ্রেশ মামলা রয়েছে, তাতে আমাদের আলাদা দাবি থাকছে যে এদের বাদ করতে হবে। ঠিক আছে, যারা বিএড দিয়ে বসেছিল। সেজন্য বলবো, এই ক্যান নিয়ে যারা বোঝেন না তারা বিতর্ক করবেন না, যে একই বিষয়ের মামলা তারা যতগুলো করবে, আমি কি সবগুলোতেই ক্যান করে ঢুকবো নাকি টাকা নষ্ট করতে? আমি তো ঢুকেছি, আমি তো প্রধান যে ওরা মামলা করেছিল শুরুতে একদম 2024 সালে, যারা বিএড দিয়ে টেট পাস, 22 টেট পাস, তাদের প্রধান মামলাতেই তো আমরা ঢুকে আছি। তো পরের মামলাগুলো এরকম হোক না, অসুবিধা কি আছে? এই একটা হয়েছে। আর একটা ভিন্ন স্বাদের যে মামলাটা হয়েছে, আগের দিন বলছিলাম যে 23 স্টেটরা যেটা করেছে, তাদের একটু গ্রাউন্ডটা আলাদা রয়েছে, তাদের মামলায় আমরা নতুন করে ঢুকেছি। আগের দিন যে কোর্টে গেলাম, কোর্টে গিয়ে তাদের মামলায় কিন্তু আমরা ক্যান করে ঢুকেছি। তাদের মামলা সোমবার যদি শুনানি হয়, ওখানে আমরা উকিল দিয়ে আমাদের বক্তব্য রাখবো এবং তাদের বিরোধিতা করব।
তাহলে যেই মামলাগুলো একটু আলাদা, অন্য গ্রাউন্ড থাকছে, সেই মামলায় আমরা ঢুকবো। একই গ্রাউন্ডের মামলায় বারবার ক্যান করে ঢুকবো না, টাকা নষ্ট করার দরকার নেই। আর আমাদের আলাদা ফ্রেশ মামলা করা আছে এইসব বিষয়ে, সেই মামলা যখন শুনানি হবে তো সবগুলো একসাথে হয়ে যাবে। এই হচ্ছে কি পরিস্থিতি। এবার দেখুন, আমাদের সাথে বিএডদের তো কোনো ঝামেলা নেই ব্যক্তিগতভাবে। আমরা নিয়মটাকে আমাদের যেটা ঠিক মনে হচ্ছে আমরা সেটা কোর্টের কাছে তুলে ধরবো। তাদের যে দাবি রয়েছে তারাও কোর্টের কাছে তুলে ধরবে। 2024 সাল থেকে চলছে বিষয়টা, তারপরে বিচারপতিরা যেটা রায় দেবে। ঠিক আছে, এইটা আইনি লড়াই, আইনিভাবে আমরা লড়বো। তাই যারা এই ক্যান ফাইল নিয়ে বুঝতে পারছেন না যে কেন এরা এই মামলাটাই ক্যান করছে না, ঠিক আছে, তাদের জন্য আজকে লাইভে এসে বিষয়টা বুঝিয়ে বললাম যে একই বিষয়ে তারা যদি যতগুলো মামলা করবে আমরা সব মামলায় ক্যান করব না, কারণ আমার টাকা নষ্ট করার দরকার নেই। নতুন 3টে মামলা হয়েছে আর আগের 4টে মামলা রয়েছে, টোটাল 7টা মামলা। ঠিক আছে, আগের মামলায় যেটা লিড মামলা, প্রধান মামলা ছিল তাদের মামলায় আমরা ঢুকে আছি। আর নতুন মামলা যে 3টে হয়েছে তার মধ্যে যেটা একটু আলাদা, ঠিক আছে, আলাদা গ্রাউন্ডের, সেই মামলায় আমরাও ঢুকেছি। সেই মামলায় আমরা ক্যান করে ঢুকেছি। সোমবার শুনানি হলে আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, আর ফ্রেশ মামলা তো আমাদের করাই আছে, সেগুলোও শুনানি হবে। এটা হচ্ছে পুরোটা বিএড নিয়ে বললাম। আর বিএড নিয়ে যারা বিতর্ক করেন তারা ভাবুন তো, বিএড নিয়ে আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিলাম, ওই কয়েক লক্ষ টাকা খরচ করেছিলাম 2বার শুনানি করে, 7-8 লক্ষ টাকা। আপনারা সহযোগিতা করেছিলেন বলেই সম্ভব হয়েছিল। তাহলে সেইখানে আমরা কি কিছু করিনি? আমরা কি চাই আমাদের প্রতিযোগিতা বাড়ুক? আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত যার জন্য গেলাম যে কোনো রিস্ক নেওয়া হবে না। কারণ সুপ্রিম কোর্টে যদি গিয়ে বলতো যে আমার টেট সার্টিফিকেটটা ভ্যালিড রাখা হোক, আমি পরে ডিএলএড করে নেবো, আমাদের ক্ষেত্রে রায়টা প্রসপেক্টিভ হোক, যদি এটা সুপ্রিম কোর্ট বলে দিত তাহলে আমাদের আর কিচ্ছু করার থাকতো না। হাইকোর্টে তো কিছুই হবে না, সুপ্রিম কোর্ট যেটা বলবে সেটা অল ইন্ডিয়া হয়ে যেত। তখন আমরা কিন্তু সুপ্রিম কোর্ট গিয়েছিলাম, আমরা কিন্তু ফাঁকা মাঠে ছাড়িনি কাউকে। সুপ্রিম কোর্ট গিয়ে লড়াইটা দিয়েছিলাম যে এদের কোনো ছাড় দেওয়া যাবে না। ইন সার্ভিসদেরও ছাড় দেওয়ার বিরুদ্ধে আমরা ছিলাম, কিন্তু তাও ইন সার্ভিসদের ক্ষেত্রে মানবিক দিক থেকে ছাড়টা দিয়েছে। তবু যারা সাবজেক্ট টু আউটকাম ছিল তাদের ছাড় দেয়নি। তাহলে যেখানে আমরা লড়াইটা করছি এবং সুপ্রিম কোর্ট থেকে শুরু করে আগের বিভিন্ন মামলাগুলো, সেখানে যে আমাদের কোনো চিন্তা নেই এই বিষয়টা ভাববার কিছু নেই। আমরাও চাই না আমাদের প্রতিযোগিতা বাড়ুক। ঠিক আছে, শুধু আমরা এই জিনিসটা ঢাকঢোল পিটিয়ে লাইভ করে ভয়েস দিয়ে সব জায়গায় জানিয়ে করার তো দরকার নেই আমার। আমি এটা যত করব তত আমার জটিলতা তৈরি হবে। আজকের ভাবুন তো, আজকে 2024 সালে যখন আমরা এই মামলাটা করেছিলাম এদের বাদ দেওয়ার জন্য, সেই মামলাটা যদি আমরা লাইভ না করে, মানে এমনিভাবে কাউকে না জানিয়ে যদি আমরা শুনানি করিয়ে মুভ করিয়ে দিতে পারতাম, তাহলে আজকে কি এই দিনটা আমাদের দেখতে হতো? আমরা হয়তো সেখানে রায় পেয়ে যেতাম। সেই মামলাটায় যেটা তাড়াহুড়া করে মুভ করিয়ে লাইভ করে ভুল বার্তা দিয়ে ছড়িয়ে দেওয়া হলো, তখন বিএডরা সেই মামলায় ঢুকে গেল, তারপরে তো সেই মামলাগুলো দমে গেল। তখন যদি 2024 সালে লাইভ করে এই জিনিসগুলো না জানানো হতো তাহলে তো বিএডরা সেই মামলায় ঢুকতো না, আর মামলাগুলো এইভাবে আমাদের দমে যেত না। এতদিনে আমরা একটা রায় পেয়ে যেতাম এবং পর্ষদ ওদের অ্যালাও করতো না। এবার পর্ষদের কথায় আসি। পর্ষদ যেটা আমাদের দাবি মানেনি, আমি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পোর্টাল চালু করার দিনই পোস্ট করেছিলাম যে পর্ষদ কিছু দাবি মানেনি আমাদের। সেই দাবির মধ্যে এটা হচ্ছে প্রধান দাবি, যে পর্ষদ কি করেছে, যারা বিএড দিয়ে পাশ করেছিল কিন্তু ডিএলএড আছে তাদের সবাইকে পর্ষদ সুযোগ দিচ্ছে তাদের পোর্টালে। ঠিক আছে, তারা আবেদন করতে পারছে ডিএলএড থাকলেই। ঠিক আছে, এটা একটা পর্ষদ আমাদের কথা মানিনি। তো এই জায়গাটায় পর্ষদ আমাদের প্রথমেই হিন্টস দিয়েছিল যে মানবে। এবার কিন্তু আমরা যখন পরে অন্য আধিকারিকদের সাথে কথা বললাম তখন আমার সন্দেহ হয়েছিল এবং সেটাই দেখলাম সঠিক হলো। কারণ তারা বলেছিল যে তাদের হাতে এরকম কোনো ব্যবস্থা নেই যে পোর্টালেই এদেরকে আটকাবে। তো সেজন্য স্বাভাবিকভাবে তাদের আটকায়নি, পোর্টালে তারা আবেদন করতে পারছে, শুধু তাদের ডিএলএডটা থাকতে হচ্ছে, তাই তাদের পোর্টালে আটকায়নি। কিন্তু আমাদের এরপরের যে দাবিগুলো থাকবে যে ভেরিফিকেশনে আটকানো হোক, ভেরিফিকেশনে যাচাই করা হোক,
কারণ টেটের যে আমাদের সার্টিফিকেট দিয়েছে সেখানে ট্রেনিংটাও লিখে দেয়নি, বা বিএডদের সার্টিফিকেটে আলাদা করে কিছু লিখে দেয়নি। এটা হচ্ছে পর্ষদ সব থেকে বড় ভুল করেছিল, যেটা এখন ওনারা বুঝতে পারছেন, যে ভুলটা ধরিয়েছিলাম আমরা। যে আপনারা যদি বিএড দিয়ে যারা পাশ করেছে তাদের সার্টিফিকেটে লিখে দিতেন যে এরা সাবজেক্ট টু আউটকাম থাকবে, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। তো এই হচ্ছে পরিস্থিতি। পর্ষদ আমাদের দাবিগুলো মানেনি, তা এর পরের ধাপেগুলো আমাদের কোর্টের মাধ্যমে আইনি লড়াই ছিনিয়ে নিতে হবে, আর পর্ষদকে আমরা ভেরিফিকেশনে ওটা জোর দিতে বলবো। ঠিক আছে, এইটুখানি বললাম। এরপরে আশা করি কারোর কোনো প্রশ্ন থাকবে না এই ক্যান ফাইল নিয়ে বা বিএডদের বিষয় নিয়ে। আজকে আর অন্য বিষয়ে বলবো না, এই শুধুমাত্র এই বিতর্কটাই অনেকে বুঝতে পারছিল না বলে আমি লাইভে এসে বললাম। আর সহযোগিতা কিন্তু কেউ করছেন না। কালকে রাতে কোর্ট থেকে আসার পথে লাইভ করে বললাম যে সহযোগিতা করুন। আমরা যে জেনারেল ফান্ড একটা তুলবো বলেছিলাম অনেক দিন আগে, একটা মিটিং করে সিদ্ধান্ত হলো যে যে কোনো আইনি জটিলতা আসছে তখন দিনের দিন তো আমাদের মামলা করতে হবে, আমাদের ফান্ড প্রয়োজন, নাহলে আমরা মুভ করতে পারবো না। মামলাগুলো মুভ করলেও হয়তো ভালো উকিল দিতে পারবো না, কারণ তারা তো বড় বড় উকিল নামাচ্ছে, তারা সিনিয়র উকিল নামাচ্ছে। ঠিক আছে, সেখানে আমরা যদি সিনিয়র উকিল না দিই, আমরা যদি ভালো উকিল না দিই, কারণ দেখুন বক্তব্য খুব একটা বেশি না যে আমাদের বক্তব্য, আমিও তো কোর্টে বলতে পারি, আমাদের যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো তো আমিও হু হু বলতে পারি। আমার কথাগুলোই উকিল জাস্ট বলছে, কিন্তু তাদের আমাকে খরচা দিতে হচ্ছে অনেক টাকা, লক্ষ লক্ষ টাকা। যুক্তি বক্তব্য সেগুলো কিন্তু আমরাও জানি, আমরা যেটুকুনি বলছি সেটুকুনি উকিলরাও, আমাদের উকিলরাও সেইটুকুনি হয়তো বলবে, এর এক্সট্রা কিছু বলে না, কিন্তু আমাদের টাকাটা খরচা করতে হচ্ছে। এইটা হচ্ছে গিয়ে কোর্টের কি বলবো সিস্টেম এখন। এবার কোর্টে তারা যদি আমাদের বিপক্ষে সিনিয়র দেয়, আমাদেরকেও মোটামুটি ওরকম সিনিয়র দিতে হচ্ছে। সেজন্য বলবো একটু সহযোগিতাটা করুন। সহযোগিতা কিন্তু আসছে না, জেনারেল ফান্ড তো বন্ধই হয়ে গেছে, কেউ কোনো সহযোগিতাই করে না। কালকেরও আমি যার জন্য প্রত্যেক দিন বার্তা দিচ্ছি যে সহযোগিতা করুন, জেনারেল ফান্ডটাকে শক্ত করুন, যে কোনো প্রয়োজনে আমাদের দিনের দিন মুভ করতে হবে। এই বিএডের বিষয়গুলো নিয়ে পরপর আমাদের মুভ করতে হচ্ছে। এরপরে যে জটিলতাগুলো আসবে, ইন সার্ভিস থেকে শুরু করে, এনআইএস থেকে শুরু করে, ঠিক আছে, ডবল ডিগ্রি থেকে শুরু করে, তো এইসব নানান জটিলতা আটকাতে আমাদের হবে এবং লড়াই করতে হবে দিনের দিন। মানে আমার কালকেই এই যে ক্যান ফাইলটা করলাম, আগের দিন গিয়ে কোর্টে ফাইল করে এলাম, সোমবার আমার শুনানি। তাহলে আমার কাছে ফান্ড না থাকলে আমি কিভাবে শুনানি করাবো? আমার কাছে ফান্ড না থাকলে আমি কিভাবে মামলা ফাইল করাবো খরচা করে? এই জিনিসটা একটু বুঝতে শিখুন। এখন নিয়োগ বিজ্ঞপ্তি চলে এসছে, এখনও যদি না বোঝেন কিছু করার নেই। আর ম্যাক্সিমাম জন দেখি ইনবক্সে মেসেজ করেন, কেউ কোনো কেস গ্রুপেই নেই আজ পর্যন্ত, মানে কোনো কেসেই সাহায্য করেননি। অনেকে মেসেজ করেন দেখি মাত্র একটা গ্রুপে রয়েছে, সেই আদিকালের পঞ্চম শ্রেণীর মামলায় হয়তো 150-200 টাকা দিয়েছিলেন, আর কোনো সাহায্য করেননি এতদিনে। দেখুন এই মিনিমাম যে টাকাগুলো আপনার হয়তো প্রথমবার দিতে একটু সমস্যা হচ্ছে, যে আপনি 600-700 টাকা দেবেন, আপনার তো একসাথে অনেক টাকা মনে হচ্ছে, কিন্তু আমরা যারা ভাবুন তো রোজ কলকাতায় ছুটছি বা কলকাতায় যাচ্ছি, তাদের কি খরচা হয় না? আমরা যারা প্রতিদিন কলকাতায় পড়ে থাকতে হয়, কলকাতায় মিনিমাম গেলেই সারাদিন তো নষ্ট হয়, এবং সেখানে তো আমাদের ওরকম টাকা খরচা হয়েই যায় নানান কাজে। তাই বলবো একটু সহযোগিতা করে এখন পাশে থাকুন, জেনারেল ফান্ডটাকে শক্ত করুন। জেনারেল ফান্ড শক্ত না করলে কিন্তু বিভিন্ন আইনি জটিলতায় লড়াই দিতে পারবো না, হুট করে একটা রায় নিয়ে বেরিয়ে যাবে সিঙ্গেল বেঞ্চ থেকে। আর এখন কোন কোর্টে কিভাবে রায় দেবে, নিয়োগ বাধা দিতে পারলে অনেকের মজা হয় আর কি। ঠিক আছে, তো কারা কিভাবে মামলা করে কোথা থেকে কি রায় নিয়ে আসবে, এগুলো তো হুট করে করলে সমস্যা। তারপরে আমাদের ডিভিশনের সাথে চ্যালেঞ্জ করতে হবে, যদি আমাদের কোনো বিপক্ষ রকম রায় হয়, তখন আমরা কিন্তু এই ফান্ড পাবো না। এই ফান্ড না থাকলে কিছু লড়াই করতে পারবো না। পরিষ্কার বলছে, আমাদের হাত গুটিয়ে নিতে হবে। আজ পর্যন্ত আমাকে ফান্ড নিয়ে এরকমভাবে বলতে দেখেননি। আমি আজকে এখন বাধ্য হয়ে বলছি, কারণ জেনারেল ফান্ডের অবস্থা খুব খারাপ। জেনারেল ফান্ড লাগবে, না হলে বিভিন্ন মামলায় আমরা কিন্তু
ঠেকনা দিতে পারবো না। অনেকে অনেক রকমের মামলা করে রেখেছে, তার মানে নিয়ম চেঞ্জ ধরুন মামলা করে রেখেছে, যারা বলছে যে আবার একটা সুপার টেট দেবে। ঠিক আছে, এই বিষয়ে ধরুন যারা মামলা করে রেখেছে, এরকম নানা ফালতু কেস যারা করে রেখেছে, তো সেই সব কেসে কখন দেখা গেল হুট করে একটা কোথা দিয়ে রায় বেরিয়ে গেল, তখন আপনি কি করবেন? আপনি এরকম 1 মাস ধরে লাইভ করে সাহায্য চেয়েছে, তারপরে ফান্ডিং জোগাড় করে তারপরে মুভ করবেন কোর্টে? সেটা তো নয়। আপনাকে দিনের দিন করতে হবে, আর দিনের দিন করলে আমার ফান্ড কোথায়? সেই জন্য বলছি জেনারেল ফান্ডটাকে একটু শক্ত করুন। যারা যারা নিয়োগে অংশগ্রহণ করছেন সবাই মিনিমাম সাহায্যটুকু করুন। এর আগে 17রা যেভাবে লড়াই করেছে, তারা 3 থেকে 4 হাজার টাকা পার মাথা পিছু দিয়ে গ্রুপে অ্যাড হয়েছিল, এককালীন দিয়ে। আর আমরা তো 500-600 টাকা চাচ্ছি, 1000 টাকা চাচ্ছি। একবার অন্তত দিয়ে রাখুন। এরকম খরচা আমরা যারা কলকাতায় যাই 2-3 বার গেলেই আমাদের খরচা হয়ে যায়, সারাদিনের থাকা খাওয়া ইত্যাদিতে। জেনারেল ফান্ডটাকে শক্ত করুন। আর যারা লোকোমোটর নিয়ে লিখছেন তাদের উদ্দেশ্যে একটু অল্প করে বলছি। আমার আগের দিন একটা বিষয় খারাপ লাগলো। দেখুন, লোকোমোটর নিয়ে বিষয়টা আমার মাথায় এইভাবে ছিল না যে এসটি ওবিসি জেনারেলরা মানে বঞ্চিত হবে, এই জিনিসটা আমার মাথায় আগে খেয়াল করিনি আমি। কিন্তু রোস্টারটা যে 2019 সালে হয়েছিল সেটুকুনি আমি জানতাম, কিন্তু এরা যে এইভাবে বঞ্চিত হয়ে যাবে এটা আমি বুঝতে পারিনি। এবার আমি যেদিন বুঝতে পারলাম, আমার ফেসবুকে কমেন্ট করেছিল যেদিন, আমি সেদিন বুঝতে পারলাম বিষয়টা। সেদিনই কিন্তু আমি ফেসবুকে লিখেও পোস্ট করেছিলাম যে এদের নিয়ে তো সরকার একটা ফালতু নিয়ম করেছে, সরকারের নীতিগত ভুল। পোস্ট করলাম, তারপরে তারা মিটিংয়ে জয়েন হতে বললো, তাদের একটা গ্রুপের মিটিংয়ে, আমি জানি না তারা কারা, তো তাদের গ্রুপের মিটিংয়ে তাদের মধ্যে আমাদের কিছু পরিচিত রয়েছে, আমি সবাইকে তো চিনি না। তো আমাকে পৃথ্বীরাজ ফোন করেছিল, তারপরে শহরজান দিদি ফোন করেছিল। তো তারা বলেছিল একটা মিটিংয়ে জয়েন হতে। তাদের মিটিংয়ে জয়েন হয়ে আমি 1 ঘন্টার মতো আমার বক্তব্যগুলো রাখলাম সেই দিন। আমি সেদিনই প্রথম জেনেছিলাম বিষয়টা, এদের সমস্যার কথাটা জেনে তারপরে বললাম যে পদক্ষেপ করতে হবে। আমি যারা যারা আমাকে এরকম ইনবক্স করেছিল আমি তাদের এরকম বললাম যে এই করতে হবে, নাহলে কিন্তু আপনাদের সমস্যা হবে। প্রথমত রোস্টার চেঞ্জ করে, মানে তারা বিভ্রান্ত ছিল এবং তাদের দাবিগুলো ও ঠিকভাবে তারা পেশ করতে পারছিল। অনেকে যেরকম দাবি রাখছিল যে আগের নিয়মেই করতে হবে, মানে 3% দিয়েই করতে হবে যাতে সবাই সুযোগ পাবে। আবার অনেকে দাবি করছিল 4% দিয়ে করতে হবে, যেখানে আলাদা আলাদা ভাগ থাকবে না, সবাই সুবিধা পাবে। ঠিক আছে, এই যে ভুল দাবিগুলো করছিল বলে তারা হয়তো সুরাহা পায়নি। আমি তখন বুঝিয়ে বললাম যেটা আইনে রয়েছে যে আপনাদের 4%ই দিতে হবে এবং 4টে ক্যাটাগরিতেই দিতে হবে ভাগ ভাগ করে। শুধু ওরা যেটা ভুল করেছে যে এসসির মধ্যে ঢুকিয়ে দিয়েছে পিডাব্লিউডিটাকে, সেজন্য শুধু এসসিরা সুবিধা পাচ্ছে আর বাকিরা পাচ্ছে না লোকোমোটরের মধ্যে। ওটা ওরা ভুল করেছে, ওটা হওয়া উচিত ছিল আনরিজার্ভ থেকে, ইউআর থেকে ওটা করা উচিত ছিল। এবং সেই ইউআর কোথায়? 75 থেকে 100তম যে রোস্টার রয়েছে সেই রোস্টারের মাঝে যে কোনো একটা ইউআর থেকে ওই পিডাব্লিউডি করা উচিত ছিল। এবং এই আমার কথা আমি যেটা যুক্তি দিলাম সেটা পরে দেখলাম শুনানি, ওরা বললো যে শুনানি হয়েছে এরকম একটা কেসে। সেই শুনানিতে আমাদের রাজ্যের যে অ্যাডভোকেট জেনারেল, রাজ্যের যিনি এই অ্যাডভোকেট জেনারেল, তিনিও দেখলাম সেম কথাই বললো আমি যেটা বললাম, যে 75 থেকে 100-র মধ্যে যে ইউআরগুলো রয়েছে পয়েন্টে, সেই আনরিজার্ভ পোস্টে ওই পিডাব্লিউডিটা রাখা উচিত ছিল। তো এই দাবি নিয়ে তারপরে আমি দেখলাম যে এখন যেহেতু নিয়োগ বিজ্ঞপ্তি হয়ে গেছে, এখন খুবই চাপের বিষয় এটা। আর রোস্টারটা যতক্ষণ না চেঞ্জ না হচ্ছে ততক্ষণ পর্ষদ কিছু করতে পারবে না। পর্ষদ থেকে শুরু করে যারা নিয়োগকারী সংস্থা আছে, পিএসসি ধরুন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বলুন, সবাই কিন্তু এই রোস্টার মানতে বাধ্য সরকারের। ঠিক আছে, ফোন করছে আবার। তো সেজন্য এই রোস্টারটা আগে চেঞ্জ করতে হবে। রোস্টারটা চেঞ্জ করার জন্য কিছু প্রার্থী একটা মামলা করেছে কোর্টে, 2বার শুনানি হয়েছে, এই আগের দিনও শুনানি হলো, কিন্তু তেমন কিছু হয়নি শুনানিতে। ওটা চেঞ্জ হবে আমি আশাবাদী, কিন্তু পরে চেঞ্জ হলে তো আপনারা এইবারের সুযোগটা থেকে বঞ্চিত হবেন। তাই আপনাদের আগে রোস্টারটা চেঞ্জ করার জন্য আপনারা সংঘবদ্ধ হয়ে মামলা করুন একটা। ঠিক আছে, সেই রোস্টারটা চেঞ্জ হলে তারপরে আপনি গিয়ে পর্ষদের বিষয়টা নিয়ে আপনি আলাদা মামলা করতে হবে।
আপনাকে পর্ষদকে নিয়ে মুভ করতে হবে। তাই পর্ষদ সেখানে যদি আবার কঠোর স্ট্যান্ড নেয় যে আমি চেঞ্জ করব না, আমি বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছি, তাহলে আপনাদের আবার একটু সমস্যা হবে, লড়াইটা কঠিন হয়ে যাবে। কিন্তু পর্ষদ যাতে নমনীয় থাকে বিষয়টাতে, মানবিক দিক থেকে দেখে, তার জন্য আমি চেষ্টা করছিলাম। আমি আপনাদের হয়ে সেদিন পর্ষদে গেলাম, সেদিন আমি ডেপুটেশন দিলাম, আমি নিজে, আমি বাইরে এটা বলিনি কারণ বিতর্ক হবে। তো আমার সাথে গিয়েছিল বিদেশদা, ওরা গিয়েছিল, তো ওরাও দেখলো যে ডেপুটেশন আমি ওটা লিখে নিয়ে গেলাম। তো লিখে নিয়ে আমি গেছিলাম যে আপনাদের দিকটা ভাবা হোক, নাহলে তো আপনারা অনেকে বঞ্চিত হচ্ছেন। যারা পিএইচ দিয়ে পাশ করেছিলেন লোকোমোটরে, ধরুন রিজার্ভ ক্যাটাগরিতে পাশ করেছেন, তারা তো অ্যাপ্লাই করতে পারবে না নিয়োগে। এবং এদের মধ্যে অনেকে আমাদের মিছিলগুলোতে এসছিলেন, দেখে একটা খারাপ লাগে। বিশেষ করে এই শহরযান দিদি থেকে শুরু করে যারা ওরকম রয়েছে, মানে হাঁটতে খুবই অসুবিধা, যারা হুইল চেয়ারে চলাফেরা করেন, তাদের দেখে খারাপ লাগে। তো তাদের জন্য আমি পর্ষদে এই বিষয়টা জানিয়ে আসলাম যে রোস্টারটা চেঞ্জ হলে আপনারা যাতে এই জায়গাটায় নমনীয় স্ট্যান্ড নেন। আমি একটা ডেপুটেশনও দিয়ে এলাম। কিন্তু তাদেরই কিছুজন কোনো একটা জায়গা থেকে লেখা কপি করে দেখছি আমাকে হঠাৎ করে আগের দিন আমি যখন তাদের বিকাশ ভবনের লাইভটা শেয়ার করলাম, সেখানে দেখছি কমেন্ট করছে উল্টোপাল্টা লিখে। আমি তো আপনাদের বিষয়টা জানতাম না, বলছে নাকি তাদের আমি ইউজ করেছি। আমি আপনাদের কাউকে কি কোনোদিনও ফোন করে বলেছি আপনি আসুন? আমি ব্যক্তিগতভাবে কাউকে ডেকেছি আপনাদের কোনোদিনও? আমি উল্টো যাদের দেখতাম, বিশেষ করে আমি শহরযান দিদিকে দেখতাম যে ম্যাক্সিমাম ক্ষেত্রে তিনি আসতেন, আমি উল্টো বিদেশদা থেকে শুরু করে সুভাষ এদের বলতাম যে এনাদের বারবার কেন আনো, এনাদের শারীরিক দিকটা দেখো, এনাদের বারবার কেন আবেদন করো আসার জন্য। ওনারা বলে আনেন। এই বিষয়টা বারবার বলেছি যে এনাদের এইভাবে বারবার কষ্ট করে তো আনার দরকার নেই। কিন্তু উল্টো দেখি আমাকে আক্রমণ করছে যে আমি নাকি তাদের ইউজ করেছি। আমি আপনাদের কাউকে কোনোদিনও আসতে বলেছি কোনো কর্মসূচিতে? আপনাদের যারা হুইল চেয়ারে করে রয়েছেন বা যাদের আরও সমস্যা রয়েছে, আপনাদের শারীরিক দিকটা আপনারা একটু সামলান। আপনাদের সব সময় আসা ছোটাছুটি তো সম্ভব নয়। সেই কারণে আমি উল্টো বলতাম যে এদের বারবার আসার দরকার নেই, এদের হয়, এই জিনিসটা বলতাম। কিন্তু আমাকে দেখেই মেসেজ লিখছে কয়েকজন কোথা থেকে কপি করে, 2-3 জন লিখেছিল আর কি কপি করে মেসেজটা, যে তাদের নাকি ইউজ করা হচ্ছে তাদের এইসব। তো এইরকমভাবে এটা আমার একটু খারাপ লেগেছে যে যাদের জন্য আমি কয়েকদিন আগে ডেপুটেশন দিলাম, যাদের জন্য যারা জিজ্ঞাসা করছে পরামর্শগুলো দিলাম যে এইগুলো করতে হবে আপনাদের ইমিডিয়েট, না হলে আপনাদের এই নিয়োগে আর আপনারা কিন্তু ন্যায় পাবেন না, সেই আবার পরের নিয়োগ আপনাদের ভাবতে হবে। এমনিতেই লেট করে ফেলেছেন। 2019 সালে যখন হয়েছিল তখন থেকেই আপনাদের করা উচিত ছিল বিষয়গুলো নিয়ে পদক্ষেপ। আপনারাও ভুল আশায় রয়েছেন, ভুল যুক্তিতে রয়েছেন যে না ওই 3% দেবে বা 4% দেবে, সবাই সুযোগ পাবে, শুধু পিএইচ থাকবে। আগের নিয়োগে হয়েছে, আগের নিয়োগে ভুল করেছে যদিও করে থাকে। এবার আগের নিয়োগে যেহেতু ক্যান্ডিডেট কম ছিল তাই কেউ নিয়োগটাকে চ্যালেঞ্জ করেনি, পিএইচ ক্যান্ডিডেট কম ছিল। আর আগের নিয়োগে যে ভাগ করেনি সেটা তো বোঝা যাচ্ছে না, সেটা দেখা গেল ভেরিফিকেশনে ভাগ করেছে বলে দেবে কোর্টে মামলা হলে। শুধু তারা বিজ্ঞপ্তিতে লেখেনি, বিজ্ঞপ্তিতে শুধু পিএইচ লিখে রেখে দিয়েছিল। তাই যারা লোকোমোটর রয়েছেন তাদের বলবো আপনারা সংঘবদ্ধ হয়ে, আমি এমনই বলে, আপনারা গ্রুপটাকে আপনাদের বড় করুন। আপনারা এই যে আমি এখন বলছি এখানে শেয়ার করুন, এইভাবে আপনার গ্রুপগুলোকে বড় করুন। তারপরে আপনারা দ্রুত মামলায় যান, মামলায় গিয়ে আপনারা ওই পুরনো একটা মামলা যেটা চলছে ওটার ভরসায় শুধু থাকবেন না, যতগুলো করবেন, যেই মামলা আগে মুভ হবে, যেই মামলা আগে রায় হবে, ততই তো আপনাদের ভালো। আপনারা একটা ফ্রেশ মামলা করুন যে রোস্টারটা চেঞ্জ করতে হবে এই দাবি নিয়ে, এবং তারপরে রোস্টার চেঞ্জ হলে আপনারা কিন্তু পর্ষদের এগেনস্টে তখন মামলাটা করতে পারবেন যে এটা সরকার ভুল করেছিল, এটা মেনে আপনারা নিয়োগটা করছেন, তো এটা এখন সরকার ঠিক করে দিয়েছে কোর্টের আদেশে, আপনারাও এই বিষয়টা ঠিক করে দিন মানবিক দিক থেকে। তখন পর্ষদ যদি নমনীয় স্ট্যান্ড নেয় তাহলেই আপনারা ন্যায় পাবেন, নাহলে কিন্তু এই নিয়োগ থেকেও আপনারা বঞ্চিত হবেন। আগামীতে পাবেন, কিন্তু যদি এই নিয়োগে পেতে চান তাহলে এইভাবে যেটা বললাম এটা দ্রুত করুন। এটা আমার সাজেশন, আমার যেটা মনে হলো সেটা বললাম, এবার বাকিটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তাই লোকোমোটর নিয়ে যারা বারবার লিখছেন তাদের উদ্দেশ্যে এই বার্তাটা দিলাম।
এবার আমাকে আক্রমণ করে কিছু হবে না। আমি কোনো আজ পর্যন্ত পিএইচ ক্যান্ডিডেট কেউ বলতে পারবে না যে আমি তাকে বলেছি যে আপনি কর্মসূচিতে আসুন। আমি উল্টো এদের দেখে বলতাম যে এনাদের বারবার কে খোঁজ দাও যে কর্মসূচি হচ্ছে বা এনারা বারবার আসছেন। উল্টো তাদের আমরা কিছু সহযোগিতাও করতাম, তারা যাতে ফিরতে পারে, এবং তারা তাদের দিয়ে আসার জন্য আমাদের একজন সহযোগিতা করতো। তো তাদের শারীরিক দিকটা আমাদের মাথায় আছে। খারাপ লাগে, তারা কয়েকজন বিশেষ করে মুখ চেনা প্রত্যেকবার এসছে প্রায় কর্মসূচিতে, সেই মিছিলে শেষ থেকে শুরু পর্যন্ত গিয়েছে, অনেকে আছে এরকম, দেখে তাদের খুব খারাপ লাগে। পৃথ্বীরাজ রয়েছে, কিন্তু তাদের বিষয়টা জানতাম না, তারা আমাকে কোনো আজ পর্যন্ত বলেনি বিষয়টা নিয়ে। তারা বলছে সুভাষদাকে বলেছিল, এবং সুভাষদা প্রথমত এসছি, আর সুভাষদা প্রথমত এই বিষয়ে ওর আইনি বিষয়ে ওর অতটা ধারণা নেই, ও ভেবেছে আগের মতো হবে, ঠিক আছে, কারণ ও লাস্ট একদিন পর্ষদে গিয়েছিল, সেখানেও দেখলাম ওই একই ভুল বক্তব্য দিচ্ছে যে আগের নিয়মে হবে। তো সুভাষদাও জানতো ওই আগের নিয়োগে যেরকম হয়েছে অনলি পিএইচ দিয়ে ওরকমভাবে হবে, ও জানতো না। কিন্তু আপনারা যদি কেউ আমার কানে তুলতেন, আমি আপনাদের সতর্ক করে দিতে পারতাম বিষয়টা নিয়ে, যে সরকার বা পর্ষদ কিন্তু রোস্টার মানতে বাধ্য। রোস্টারে যেহেতু এই করে দিয়েছে, এটাই আগামীতে হবে, না হলে কিন্তু পর্ষদ ভুল করবে। তাই আপনারা পদক্ষেপ নিন। এই সতর্ক বার্তাটা আপনারা সঠিক সময় পেয়ে যেতেন যদি এই আগে কেউ আমার কানে তুলতেন বিষয়টা। আপনারাও আশায় ছিলেন যে ওই ভুলভাবেই নিয়োগ হবে, ভুল রোস্টারে পিএইচ দিয়ে শুধু নিয়োগ হবে, পিএইচ ভাগ করবে না। এই ভুলটা আপনাদেরও হয়েছে। আর সুভাষদা নিজেই জানতো না, ওই আমাকে মাঝে মাঝে বলতো যে ভাই এরকম পুরনো নিয়োগে হবে, তো আমি ওকে পর্ষদেও বলতে দেখেছি এই বিষয়টা। আমি তখন বললাম পর্ষদ এখানে কি করবে, পর্ষদ ভুল রোস্টার কখনো নিয়োগ করতে পারে? সরকার যেটা রোস্টার বানিয়ে দেবে, সরকার যেটা নিয়ম মেনে দেবে, পর্ষদ সেটা মানতে বাধ্য। এই হচ্ছে লোকোমোটরের কথা, ঠিক আছে। আজকের শুধু বিএড নিয়ে বলবো ভেবেছিলাম, তাও অনেকে লিখছে বলে আমি বলে দিলাম। ধন্যবাদ, সবাই পাশে থাকুন, আর জেনারেল ফাইলটাকে শক্ত করুন। আর যারা পরে অ্যাড হয়েছেন শুরু থেকে আরেকবার দেখে নেবেন, আর লাইভগুলো শেয়ার করুন। আপনাদের বিভিন্ন কলেজে যারা নিয়োগে অংশগ্রহণ করছেন বৈধভাবে, তারা আপনাদের বিভিন্ন কলেজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় শেয়ার করুন। যারা ইউটিউবে ভিডিও বানান সেখানে দিন, বার্তাগুলো পৌঁছে দিয়ে সংঘবদ্ধ হন, ঐক্যবদ্ধ থাকুন। বিতর্ক করার অনেক সময় থাকবে, সবাই সামনে রয়েছে, কেউ পালিয়ে যাবে না, বিতর্ক করবেন, অনেক সময় রয়েছে। বিতর্ক আমাদের মধ্যেও হয়, আমরাও নানান প্রশ্ন আমাদের রয়েছে, ঠিক আছে, সেগুলো আমরা সময় মতো করব, অসুবিধা নেই। কিন্তু এখন ঐক্যবদ্ধ থেকে লড়াইটা করুন। ধন্যবাদ।